সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এখনকার আলোচনায় আপনাদের সঙ্গে আছি আমি সিরাজুল ইসলাম। দর্শক, ইরানের সর্বোচ্চ নেতা শহীদ আয়াতুল্লাহ আলী খামেনির বিদায় অনুষ্ঠান একেবারে আনুষ্ঠানিকভাবে আজকে শুরু হয়েছে সরকারিভাবে। তো এই বিদায় অনুষ্ঠানে বিশ্বের 100টির বেশি দেশের মানুষ, গুরুত্বপূর্ণ নেতা, সরকারি কর্মকর্তা এসেছেন। তার ভিতরে রাশিয়ার জাতীয় নিরাপত্তা পরিষদের ডেপুটি চিফ অর্থাৎ প্রেসিডেন্ট পুতিনের পরে যার অবস্থান, তিনি হচ্ছেন দিমিত্রি মেদভেদেভ। তিনি এসেছেন ইরানের সর্বোচ্চ নেতার জানাজা ও বিদায় অনুষ্ঠানে। তিনি ইরানের গণমাধ্যমকে বলেছেন যে হরমুজ প্রণালী হচ্ছে ইরানের জন্য পরমাণু বোমার মতো শক্তিশালী একটা কিছু। মেদভেদেভ আসলে এই কথার ভেতর দিয়ে কি বোঝাতে চাইলেন? তিনি কি পরোক্ষভাবে হরমুজ প্রণালীর উপর ইরানের কর্তৃত্ব এবং ইরানের নিয়ন্ত্রণ আরোপকে বৈধতা দিলেন রাশিয়ার পক্ষ থেকে? এদিকে ইয়েমেনের সামরিক বাহিনীর পক্ষ থেকে গতকাল ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি যে হুঁশিয়ারি দিয়েছিলেন সৌদি আরবকে, যে সৌদি আরব যদি আর কখনো ইয়েমেনের আকাশসীমা লঙ্ঘন করে তাহলে সৌদি আরবের উপর হামলা করবে ইয়েমেনরা। এই হুমকির জবাবে সৌদি জোটের মুখপাত্র তিনি বলেছেন, ইয়েমেন যদি এই রকম হুমকি দেয় তাহলে তার কঠোর জবাব দেয়া হবে। তাহলে এখানে প্রশ্ন আসছে যে আবার কি ইয়েমেন এবং সৌদি আরবের মধ্যকার সংঘাত শুরু হতে যাচ্ছে? যেখানে ইরানের বিমান অবতরণ করার পর আশা করা হচ্ছিল যে ইয়েমেনের উপর থেকে আকাশ অবরোধ হয়তো ভেঙে গেল, আর সেখানে নতুন করে আবার যুদ্ধের আশঙ্কা তৈরি হলো কিনা, সেই প্রশ্ন এখন বড় হয়ে দেখা দিয়েছে। এপাশে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ, তিনি ইরানের সর্বোচ্চ নেতার জানাজা অনুষ্ঠানে গিয়েছিলেন, শেষ বিদায়ের অনুষ্ঠানে। তিনি বলেছেন পাকিস্তান ইরানের পাশে আছে সমস্ত রকমের সংহতি এবং সহমর্মিতা নিয়ে। একই সাথে তিনি ইরানের সর্বোচ্চ নেতার প্রশংসা করে বলেছেন, শহীদ আয়াতুল্লাহ আলী খামেনির প্রশংসা করে বলেছেন যে তার জ্ঞান, প্রজ্ঞা এবং নেতৃত্ব বহু প্রজন্ম ধরে স্মরণ করা লাগবে, স্মরণ করা হবে। এটা কিন্তু অনেক বড় স্বীকৃতি, পাকিস্তানের প্রধানমন্ত্রী বলছেন। এপাশে এরদোগান আর এক গুরুত্বপূর্ণ কথা বলেছেন, যদিও তার কথায় অনেকে ভিন্নভাবে এখন অর্থ করে, তারপরেও তিনি বলেছেন যে যুদ্ধ পাগল বা যুদ্ধ মাতাল ইসরায়েলের রাজনৈতিক অস্তিত্ব টিকে আছে আঞ্চলিক সংঘাতের মধ্যে, অর্থাৎ আঞ্চলিক সংঘাত নেই, ইসরায়েলের অস্তিত্ব নেই। এরদোগানের এই কথাকে আসলে আমরা কিভাবে ব্যাখ্যা করতে পারি? সুপ্রিয় দর্শক, এখনকার আলোচনায় এই প্রসঙ্গগুলো নিয়ে আমি বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। আশা করি আপনারা সঙ্গে থাকবেন, আর যদি ভিডিও ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। দর্শক, চলুন আমরা মূল আলোচনায় চলে যাই। একেবারে শুরুতেই বলছিলাম যে রাশিয়ার জাতীয় নিরাপত্তা পরিষদের উপপ্রধান দিমিত্রি মেদভেদেভ ইরানে গেছেন। তিনি সেখানে ইরানের সর্বোচ্চ শহীদ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা ও দাফন অনুষ্ঠানে যোগ দিতে এসেছেন। তিনি বলেছেন হরমুজ প্রণালী হচ্ছে ইরানের কাছে পরমাণু বোমার মতো শক্তিশালী একটা বস্তু। এইখানে প্রশ্ন আসছে যে কেন তিনি এই কথা বললেন। আমার কাছে যেটা মনে হয়েছে সেটা হচ্ছে এই যে দিমিত্রি মেদভেদেভ এই কথার ভেতর দিয়ে কিন্তু টেকনিক্যালি ইরানের নিয়ন্ত্রণে বা ইরানের মালিকানাধীন যে হরমুজ প্রণালী, এটাই তিনি বুঝিয়েছেন। সারা বিশ্বের কাছে রাশিয়ার পক্ষ থেকে তিনি এই বার্তা দিলেন যে রাশিয়া ইরানের প্রতি সমর্থন জানাচ্ছে যে হরমুজ প্রণালীর কন্ট্রোল ইরানের হাতে থাকবে এবং হরমুজ প্রণালীর উপর ইরানের কন্ট্রোল বৈধ, অর্থাৎ তারা এটা কন্ট্রোল করার অধিকার রাখে। ব্যাপারটা যদি তাই হয় তাহলে এটা ইরানের জন্য একটা বড় ধরনের সমর্থন এবং
অর্জনও বটে। সমর্থন মানে হচ্ছে রাশিয়া ইরানের পাশে আছে, ঠিক আছে, হরমুজ প্রণালী ইরান কন্ট্রোল করবে। আর অর্জন হলো যখন রাশিয়ার মতো এরকম গুরুত্বপূর্ণ শক্তি, পরাশক্তি, তারা যদি স্বীকৃতি দেয় যে হ্যাঁ ইরান এই হরমুজ প্রণালী কন্ট্রোল করার অধিকার রাখে বা রাখবে বা আমরা সাপোর্ট করছি, তখন ইরানের জন্য সেটা এক্সট্রা একটা পাওয়ার হিসেবে গণ্য হয়, সেটা আলাদা রকমের শক্তি হিসেবে বিবেচিত হয়। সেক্ষেত্রে এটা অবশ্যই ইরানের জন্য একটা অর্জন। চীনের পক্ষ থেকে একেবারে সরাসরি কিছু বলা হয়নি, কিন্তু এটা বাস্তব যে চীন কিন্তু ইরানের নীতির সাথে একমত এবং ভিন্ন দিকে যাবে না। এই কারণে যে যখন হরমুজ প্রণালী ইরান কন্ট্রোল করার জন্য বন্ধ করে দিল যুদ্ধের ভেতরে, তখন কিন্তু চীন বলেনি যে ইরান ভাই তোমরা এই হরমুজ প্রণালী খুলে দাও। আমেরিকা যখন ব্লকের সৃষ্টি করলো তখন চীন বলেছে যে এই হরমুজ প্রণালী দিয়ে উন্মুক্তভাবে স্বাধীনভাবে চলাচল করার অধিকার সবার আছে। এবং ইরানের যে বক্তব্য, এই বক্তব্যের জবাবে আমেরিকা কি বলবে? ইরানের বক্তব্যটা কি? ইরানের বক্তব্য হচ্ছে এই হরমুজ প্রণালী তার মালিকানাধীন জিনিস, এখানে আমেরিকার কি কাজ? বরং আমেরিকা এই অঞ্চলের কোনো দেশই না, এই অঞ্চলে হরমুজ প্রণালী কন্ট্রোল করবে ইরান এবং ওমান, আর বাদ বাকি প্রতিবেশী দেশ যারা এই পারস্য উপসাগরীয় এলাকার দেশ, তারা এই বিষয়টা নিয়ে ইরান এবং ওমানের সাথে আলাপ আলোচনা করবে, তারা আসলে কি করতে চাই, টোল দেবে কি দেবে না ইত্যাদি ইত্যাদি। কিন্তু আমেরিকা এখানে ডিসিশন মেকিং করবে, সিদ্ধান্ত তৈরি করবে, সিদ্ধান্ত নেবে। হুইজ আমেরিকা? আমেরিকাকে? ইরানের কিন্তু এই প্রশ্ন, এবং ইরানের এই প্রশ্ন জবাবে আমেরিকার আসলে কিছু বলার নেই, করার নেই। শুধু তাই না, ইরানের অন্যতম উপপ্রধানমন্ত্রী কাজেম গরিবাবাদি আজকেই বলেছেন, আজকে মানে 4 জুলাই 2026, কাজেম গরিবাবাদি বলেছেন যে মধ্যপ্রাচ্য আমেরিকার কোনো মঞ্চ নয় যেখানে তারা তাদের শক্তিমত্তা দেখাবে, অর্থাৎ শক্তি প্রদর্শনের কোনো মঞ্চ এই মধ্যপ্রাচ্য না। এই অঞ্চলে কতগুলো দেশ আছে, সেই সব দেশে মানুষ বসবাস করে, তাদের জীবনের মূল্য আছে, তাদের শান্তির, নিরাপত্তা এবং স্থিতিশীলতার প্রয়োজন আছে। আমেরিকা তার ভূখণ্ড নিরাপদে রেখে তার দেশের জনগণকে মার্কিন সরকার নিরাপদে আরামে রেখে এই মধ্যপ্রাচ্যে এসে যুদ্ধ করবে, আর মানুষ মরবে, মধ্যপ্রাচ্যের অশান্তি ভোগ করবে, মধ্যপ্রাচ্যের মানুষ, বোমা ফাটবে, ক্ষেপণাস্ত্র মারা হবে, তার আগুন, তার তর্জন, তার গর্জন, সমস্ত সব কিছু ভোগ করবে মধ্যপ্রাচ্যের মানুষ। এটা কি রঙ্গমঞ্চ নাকি? এটা নাট্যমঞ্চ না, এটা ক্ষমতা দেখানোর কোনো মঞ্চ না। ইরানের অন্যতম উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম গরিবাবাদি এই কথা বলেছেন, একদম পরিষ্কার। তার মানে হচ্ছে আমেরিকা প্লিজ গো ফ্রম হিয়ার, এখান থেকে দয়া করে তুমি যাও, এখানকার যে সমস্যা সেটা আমরা দেখব। আমরা দেখব মানে মধ্যপ্রাচ্যের দেশগুলো, প্রতিবেশী দেশগুলো। সেক্ষেত্রে আমেরিকার জন্য এই দিমিত্রি মেদভেদেবের কথাটা খুবই গুরুত্বপূর্ণ। আমেরিকার জন্য সেটা একটা বড় ধরনের চ্যালেঞ্জ। নতুন একে তো ইরান হরমুজ প্রণালী দাবি করছে এবং বলছে যে তারা জোর করে হলেও এখান থেকে টোল নেবে। সেখানে রাশিয়া যখন বলে যে না, এটা ইরানের জন্য একটা পরমাণু বোমার মতো শক্তিশালী জিনিস, তখন তো সেটা সোনায় সোহাগা হয়ে যায়। যাই হোক, সেক্ষেত্রে এখন ইরানের সামনে একটা ভালো সুযোগ, অবশ্যই আগে থেকেই ছিল, সেই সুযোগ এতদিন কাজে লাগায়নি, এখন কাজে লাগাবে, হরমুজ প্রণালী তারা কন্ট্রোল করবে। এদিকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ইরানে গিয়েছিলেন। তিনি বলেছেন যে আমরা ইরানের পাশে সমস্ত সহমর্মিতা এবং সংহতি নিয়ে আছি। এর পাশাপাশি তিনি আরেকটি কথা বলেছেন যে ইরানের সর্বোচ্চ নেতা যিনি শহীদ হয়ে গেলেন, তার জ্ঞান, প্রজ্ঞা এবং নেতৃত্ব আরও বহু প্রজন্ম ধরে স্মরণ করা লাগবে। আমি এখানে একটা কথা বলি, আমার একটা অভিজ্ঞতা শেয়ার করি। আমি তো যেহেতু দীর্ঘ 10 বছর ইরানে ছিলাম, একবার সর্বোচ্চ নেতার সাথে দেখা করার সুযোগ হয়েছিল। তার বাড়িতে আপনারা যদি কোনোদিন টিভিতে বা কোনো জায়গায় দেখেন যে সর্বোচ্চ নেতা বক্তব্য দিচ্ছে তেহরানে, তাহলে তার বাড়িতে একটা বিশেষ বৈঠকখানা অর্থাৎ কনফারেন্স রুম আছে। সেই কনফারেন্স রুমে লোকজন যায়
সেখানে সর্বোচ্চ নেতা বক্তব্য দেন, খুবই সাধারণ সাদা মাটা। তা আমি সর্বোচ্চ নেতার কাছাকাছি যাওয়ার একদিন সুযোগ পেয়েছি। এছাড়া তার বক্তব্য, তার বিভিন্ন জ্ঞান গর্ভ আলোচনা তো আমি শুনেছি বিভিন্ন সময়। তার জ্ঞান এবং তার প্রজ্ঞা যে কতটা সে তো আমরা জানিই, কম বেশি দুনিয়ার মানুষ সবাই জানে। তবে তার সাথে সাক্ষাৎকারের সেই স্মৃতিটা আপনাদের সাথে একটু স্মরণ করি। এটা 2015 সালের দিকের ঘটনা হবে সম্ভবত, যতদূর মনে পড়ে। একদিন আমাদের অফিস থেকে জানানো হলো যে সর্বোচ্চ নেতার দরবারে বিভিন্ন বিদেশি মেহমানের উপস্থিতিতে একটা ছোটোখাটো একটা জনসমাবেশের আয়োজন করা হয়েছে। সেই সমাবেশে বক্তব্য রাখবেন সর্বোচ্চ নেতা। আমরা কে কে যেতে আগ্রহী? তো আমি সাথে সাথে জানালাম যে হ্যাঁ, আমি যেতে আগ্রহী, আমি আগামীকাল যেতে চাই প্রোগ্রামটায়। তো ঠিক আছে, অফিস থেকে যাওয়ার ব্যবস্থা করলো। অফিস থেকে গাড়ি দেয়া হলো, গাড়িতে গেলাম একেবারে সর্বোচ্চ নেতার বাসভবনের ওখানে, যেখানে তিনি কথা বলবেন। যাওয়ার পরে অনেকক্ষণ আমরা বসে থাকলাম, অপেক্ষায় থাকলাম। বিশ্বের বহু দেশের লোকজন, বহু দেশের, আফ্রিকা, ইউরোপ, বিভিন্ন দেশের লোকজন। তো সেই আমরা সবাই একটু অপেক্ষায় থাকলাম। অনেক লোক, অনেক লোক, তার সাথে ইরানিরা তো আছেই। তারপরে প্রায় দুপুর 12টার পর নাগাদ আমাদেরকে ভেতরে যাওয়ার অনুমতি দেওয়া হলো এবং আমরা অন্তত 10টা চেক পয়েন্ট পার হয়ে ওনার সেই সম্মেলন কক্ষে ঢুকলাম। সম্মেলন কক্ষে ঢোকার আগে আমাদের জন্য প্রধানত আপ্যায়নের যে ব্যবস্থা ছিল সেটা হচ্ছে এই শরবত, কেক, চা, এই সমস্ত। তো এগুলো আমরা খেলাম। এগুলো সাধারণ, খুব সাধারণ আপ্যায়ন ইরানে, একদম কমন, সব জায়গায় প্রায় এই সমস্ত আপ্যায়ন হয়। তো আমরা শরবত, চা, কেক এগুলো খেলাম। অজু করে আমরা জোহরের নামাজটা পড়লাম একেবারে জামাতে, ওনার ইমামতিতে, সর্বোচ্চ নেতার ইমামতিতে। তারপরে উনি বক্তব্য রাখা শুরু করলেন নামাজ শেষে। আমরা একেবারে মন্ত্রমুগ্ধের মতো সেই বক্তব্য শুনলাম। আমি যেহেতু কিছু কিছু ফার্সি বুঝি, সব তো বুঝি না, আর উনি তো অত্যন্ত উচ্চমার্গীয় কথা বলেন। তারপরেও ভালো লাগলো, শুনলাম এবং দেখলাম যে দফায় দফায়, কথায় কথায় মানুষ ইসরায়েল নিপাত যাক, আমেরিকা নিপাত যাক, এই স্লোগান দিচ্ছে। ফার্সির স্লোগান মার্ক বার আমেরিকা, মার্ক বার ইসরায়েল, এইটা বলে, এরকম স্লোগান দিচ্ছে। আমরা মন্ত্রমুগ্ধের মতো তার কথা শুনছিলাম, খুব ভালো লাগছিল। আমার কাছে সবচেয়ে আকর্ষণীয় যে বিষয়গুলো মনে হলো তখন, যে তার কি কণ্ঠ, দরাজ কণ্ঠ, এত সুন্দর কণ্ঠ এবং বাচন ভঙ্গি যে এত সুন্দর, এত সুন্দর করে গুছিয়ে কথা বলেন, মানে সেটা না দেখলে না শুনলে বোঝা মুশকিল। আর কি রুহানি চেহারা, কি সুন্দর, মানে চেহারা মোবারক, যেমন সুন্দর মুখে চাপ দাড়ি, সাদা দাড়ি, তারপরে টকটকে ফর্সা মানুষ, কালো পাগড়ি, গায়ে সম্ভবত খয়েরি কালারের একটা আভা ছিল। এই যে মানে তার যে ব্যক্তিত্ব, মানে অন্যরকম, তার যে প্রভাব এবং তার জন্য যে নিরাপত্তার ব্যবস্থা ছিল, বিরাট ব্যাপার। আমি শুনেছি ইরানের সর্বোচ্চ নেতা প্রতিদিন তার যে চালটুকু লাগতো সেই চালটুকু তিনি কিনে খাওয়ার ব্যবস্থা করতেন। ইরানিরা সাধারণত দুপুরবেলায় ভাত খায় আর সকালের রুটি, রাতেও রুটি, বেশিরভাগ ক্ষেত্রে এমন হয়। সেক্ষেত্রে চালের খরচ কম আর চালের দাম বেশি ইরানে। ইরানের সর্বোচ্চ নেতার পরিবারের জন্য যতটুকু চাল লাগতো প্রতিদিন, ততটুকু চালের ব্যবস্থা প্রত্যেক দিন করতেন, অর্থাৎ 10 দিনের চাল তিনি কিনে রাখতেন না। তার জীবন এত সহজ সরল সাধারণ ছিল। অসম্ভব রকমের সুন্দর ব্যক্তিত্বের অধিকারী এবং মানুষের প্রতি, দেশের প্রতি তার ভালোবাসা অন্যরকম। আর ইসলাম সম্পর্কে জ্ঞান গরিমা, সে কথা তো নতুন করে বলার অপেক্ষা রাখে না। সেক্ষেত্রে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ যে বক্তব্য দিয়েছেন যে শহীদ সর্বোচ্চ নেতার
প্রজ্ঞা, জ্ঞান এবং নেতৃত্ব বছরের পর বছর, বহু প্রজন্ম ধরে স্মরণ করা হবে। কথাটা আসলেই সত্য। তার প্রজ্ঞার একটা ছোট্ট ইঙ্গিত আমি দিই, ঘটনা তুলে ধরি। ইরানের সর্বোচ্চ নেতার প্রজ্ঞা বা জ্ঞান, গভীর জ্ঞান যদি শোনেন বুঝবেন। তিনি সবসময় বলতেন এই নিষেধাজ্ঞার কারণে যে ইরানি জনগণকে প্রতিরোধমূলক অর্থনীতি বাস্তবায়ন করতে হবে। এই প্রতিরোধমূলক অর্থনীতিটা কি? প্রতিরোধমূলক অর্থনীতি হচ্ছে এই যে, যেহেতু পশ্চিমারা, আমেরিকা সহ পশ্চিমা দেশগুলো ইরানের উপর নিষেধাজ্ঞা চাপিয়ে দিয়েছে, তার মানে ইরান টাকা থাকলেও বিশ্বের বিভিন্ন দেশ থেকে অনেক কিছু কিনতে পারবে না। তার মানে ওরা ইরানকে দেবে না। তাহলে কি করতে হবে? তাহলে খরচ কমাও তোমরা নিজেরা প্রথমত, দ্বিতীয়ত তোমরা নিজেরা এটা বানানোর চেষ্টা করো। যদি নিজেরা বানাতে পারো তাহলে আর বাইরের মুখামুখি হওয়া লাগবে না। ওরা নিষেধাজ্ঞা দিলেও আমাদের আটকাতে পারবে না। এই যে প্রতিরোধ, অর্থাৎ নিষেধাজ্ঞা দিয়েছে, নিষেধাজ্ঞা ঠিক আছে, থাক, ওইখানে পড়ে থাক। এই নিষেধাজ্ঞা থাকলে এখানে, আর এইবার নিষেধাজ্ঞা দিয়ে আমাদেরকে যা করতে দেবে না আমরা তাই নিজেরা করি। অর্থাৎ নিজেরা গাড়ি বানায়, নিজেরা টিভি বানায়, নিজেরা মোবাইল বানায়, নিজেরা ফ্রিজ বানায়, নিজেরা যা কিছু প্রয়োজন তা আমরা নিজেরা বানাই এবং আমরা এটা ব্যবহার করি নিজেরা। আমেরিকার মুখাপেক্ষি আর না হই। আমেরিকার মুখাপেক্ষি যখনই হচ্ছে তখন তারা চেপে ধরবে। অতএব তাদেরকে প্রতিরোধ করো, নিজেরা নিজেদের কাজ করে, নিজেরা নিজেদের প্রয়োজন মিটিয়ে। এই যে প্রতিরোধমূলক অর্থনীতি, এ কারণে ইরানের উপরে এত নিষেধাজ্ঞা দেওয়ার পরেও ইরান নিজেরাই নিজেদের মতো সব কিছু তৈরি করে নিতে পেরেছে। আর এর সুফল ভোগ করছে যুদ্ধ থেকে শুরু করে সব জায়গায়। সুপ্রিয় দর্শক, এখন একটু ইয়েমেন প্রসঙ্গে কথা বলি। ইয়েমেন প্রসঙ্গে যে কথা বলতে চাই সেটি হচ্ছে, গতকালকে একটা ভিডিও করেছিলাম, আজকেও করেছিলাম, বলেছি সেখানে যে ইরানের একটি বেসামরিক বিমান সানা আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। যদিও সৌদি আরব যুদ্ধ বিমান পাঠিয়ে ইরানের বিমান নামতে দেবে না বলে বাধা দিয়েছিল, কিন্তু ইয়েমেনের সামরিক বাহিনী হুঁশিয়ারি দিয়েছে সৌদি আরব যদি এইরকমভাবে আর একবারও ইয়েমেনের আকাশসীমা লঙ্ঘন করে তাহলে সৌদি আরবের উপর হামলা চালানো হবে। এরপরে ইরানের বিমান যেহেতু সেখানে নেমেছে এবং সেখান থেকে যাত্রীদের নামিয়ে নতুন করে যাত্রী দিয়ে ফিরেছে ইরানে, তাতে ধারণা করা হচ্ছিল যে ইয়েমেনের উপর সৌদি জোটের যে নিষেধাজ্ঞা, হয়তো সেই নিষেধাজ্ঞা বা অবরোধ বানচাল হয়ে গেল। এখন সৌদি জোটের মুখপাত্র তুর্কি আল ফয়সাল মনে হয়, তিনি হুমকি দিয়েছেন যে ইয়েমেন যদি আর এইরকম একবার হুমকি দেয় তাহলে আমরা ইয়েমেনের উপর হামলা চালাবো। তা 2015 সালে হামলা চালিয়ে 2021 সাল পর্যন্ত তো আপনারা যুদ্ধ করেছেন। এই যুদ্ধ করার পরেও আপনারা তো ইয়েমেনকে পরাজিত করতে পারেননি। এখন আবার নতুন করে হুমকি দিচ্ছেন কোন কারণে? ইয়েমেন কি আগের চেয়ে দুর্বল? প্রশ্ন ওঠে না। সেক্ষেত্রে আগের চেয়ে যদি দুর্বল না হয় তাহলে আপনারা ইয়েমেনকে হুমকি দিচ্ছেন, ইয়েমেন কি আপনাদের হুমকির ভয় পায়? অহেতুক সৌদি আরব যদি এই ধরনের কথাবার্তা বলে তাহলে নতুন করে আর একটা সংঘাত কিন্তু শুরুর আশঙ্কা আছে। সেক্ষেত্রে সৌদি আরবকে এখানে অবশ্যই দায়িত্বশীলতার ভূমিকা পালন করতে হবে। সৌদি আরবের ওই কর্মকর্তা বলেছেন যে ইয়েমেনের নেতারা নিজেদের দায়িত্ব ঠেকানোর জন্য ইয়েমেনের জনগণের কাছে যে অন্যায় করেছে সে অন্যায় ঢাকার জন্য এখন সৌদি আরবকে হুমকি দিচ্ছে। ইয়েমেনের নেতারা সেই দেশের জনগণের উপর কি অন্যায় করেছে? সৌদি আরব যদি ইয়েমেনের উপর যুদ্ধ চাপিয়ে না দিত তাহলে কি এই পরিস্থিতি হতো? ইয়েমেন, অর্থাৎ ইয়েমেনকে সৌদি আরব করদ রাজ্য বানিয়ে রাখতে চায়, কিন্তু মনে হয় সেই খায়েশ আর পূর্ণ হবে না, হওয়ার কোনো কারণ নেই। সুপ্রিয় দর্শক, এখনকার আলোচনা এখানে শেষ করতে চাই। যাবার আগে আমি আপনাদের কাছে জানতে চাই, আপনারা কি মনে করেন সৌদি আরব যে হুমকি দিল যে ইয়েমেন যদি আর এইরকম কথা বলে তাহলে তারা ইয়েমেনের বিরুদ্ধে হামলা চালাবে, আসলে কি সৌদি আরব ইয়েমেনের উপর হামলা চালিয়ে পার পাবে? ইয়েমেন আগের চেয়ে তো দুর্বল না, তাহলে কি ইয়েমেন তাদেরকে ছেড়ে দেবে? আপনাদের কি মনে হয়? আপনাদের মতামত জানিয়ে কমেন্টে লিখতে পারেন। আর ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। দর্শক, এখনকার মতো আলোচনা এখানেই শেষ করতে চাই। আপনারা সবাই অনেক অনেক ভালো থাকুন। আল্লাহ হাফেজ।